হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। ব্রাউজার অটোমেশন স্টুডিও সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সো প্রথম টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি রিসোর্স ক্রিয়েট করতে হয় রিসোর্স অপশন থেকে, ভেরিয়েবল নেম এবং ফিল্ডের লেবেলের নেম কিভাবে দিতে হয়, তারপরে লাইন বাই লাইন কিভাবে টেক্সট ফাইল থেকে ডাটা রিড করে জিমেইলে লগ ইন করতে হয়। তো জিমেইলে লগ ইন পর্যন্ত দেখিয়েছিলাম, কিন্তু জিমেইল ডিজেবল হওয়ার কারণে ইনবক্স দেখাতে পারিনি। এখন আমি আমার নতুন করে জিমেইল অ্যাড করেছি এই gmail.txt ফাইলে। দেখেন আমি এখন সফটওয়্যারটি রান করব। আমার ডেস্কটপে ব্রাউজার অটোমেশন স্টুডিও ফোল্ডারের ভেতরে gmail.txt একটি ফাইল আছে। সো আমি এখন ওপেন করলাম। ওপেন করার পরে রেকর্ড বাটনে ক্লিক করেছি। রেকর্ড বাটনে ক্লিক করলে এই ইন্টারফেসটা আসবে। এটা ওয়ান কাইন্ড অফ লার্নিং, দ্যাট মিন্স যে আমি আমার বটটাকে কিভাবে কাজ করাবো তার জন্য যে লার্নিং প্রসেস, আমি তাকে বলে দিব এভাবে কাজ করতে হবে, এরপরে এটা করতে হবে, তারপরে ওটা করতে হবে। ঠিক সেইভাবেই আমার বটটি কাজ করবে। এখানে কোডিং জানার কোনো প্রয়োজন নেই। আপনি এক লাইন কোডিং না জেনেও ব্রাউজার অটোমেশন স্টুডিও দিয়ে যে কোনো ধরনের বট বানাতে পারবেন। যে কোনো ধরনের বট বলতে বোঝানো হয়েছে গুগল ক্রোম দিয়ে যে ধরনের কাজগুলো করা সম্ভব, আপনি সেই ধরনের সকল কাজ ব্রাউজার অটোমেশন স্টুডিও দিয়ে করতে পারবেন। আমি দেখেছি মার্কেট প্লেসে অনেকেই এই ব্রাউজার অটোমেশন স্টুডিও দিয়ে বট বানিয়ে সেল করে। সো কেউ কারোর সাথে এই ধরনের টেকনোলজি শেয়ার করতে চায় না। তো আমি যেহেতু চাই যে সবাই শিখুক, সবাই জানুক, সেই জন্যই আমার উদ্দেশ্য এই ভিডিওটি করা। তো অনেকে হয়তো আমার পরে বিরাগভাজন হতে পারে, রাগ করতে পারে। অ্যাকচুয়ালি আমি অন্যের লার্নিং প্রসেসের জন্য আমি এই কোর্সটি রান করেছি। সো যদি আপনাদের ভালো লাগে সেটাই হবে আমার সবথেকে বড় পাওয়া। সো দেখেন এইখানে তখন আমি রিসোর্স ক্রিয়েট করেছিলাম। এখন ক্রিয়েট করা রিসোর্স যদি আমি আবার এডিট করতে চাই, তাহলে সেই রিসোর্সের নামের উপরে রাইট বাটন ক্লিক করে এডিট বাটনে যেতে হবে। এডিটে ক্লিক করার পরে দেখেন এইখান থেকে অপশান আছে ভেরিয়েবল নেম। আমি তখন বলেছিলাম যে এই ভেরিয়েবল নেমটা আমার প্রোগ্রামের ভেতরে ইউজ হবে। ভেরিয়েবল হচ্ছে একটা ডাটা নেম। এই ভেরিয়েবল ইজ এ ডাটা নেম that may be used to store data during the execution of a program. A variable may take different values in different times. That means একটা ভেরিয়েবল হচ্ছে ডাটা নেম। এই ডাটার যে প্রোগ্রাম এক্সিকিউশনের সময় এক এক সময় এক এক রকম ডাটা এই ভেরিয়েবলের ভেতরে থাকতে পারে। তো ভেরিয়েবল একটা ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন ভেরিয়েবল নেমের মাঝখানে কোনো ধরনের গ্যাপ না দেওয়ার জন্য একসাথে লেটারগুলো লেখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে ডেসক্রিপশন। এখানে আপনি যেভাবে কমন নর্মাল ইংলিশ লিখেন সেভাবে ইংলিশে লিখতে পারেন। তারপর দেখেন এখানে বলছে টাইপস। আমি যদি চাই চেঞ্জ করে দিব, তাহলে টাইপসটা আমি এখান থেকে, হ্যাঁ আমি প্রথম যখন রিসোর্স ক্রিয়েট করেছিলাম সেই রিসোর্স ক্রিয়েটটা হয়তো আমার ভুল হয়েছিল, তাহলে আমি এখন আবার নতুন করে করব না, এইখান থেকে এডিট করার অপশন আছে। তারপরে দেখেন এখানে বলছে রিড ফাইল, রাইট ফাইল। আমি যদি রাইট ফাইল তুলে দিই, তাহলে ওইখানে একটা অপশন বলেছিলাম, মনে আছে কি না, যে একটি করে লাইন ওখান থেকে রিড করবে এবং ইউজ করার পর লাইনটি ওখান থেকে ডিলিট করে ফেলবে। তো এই রাইট পারমিশন যদি ওখানে না থাকে, তাহলে সে ডিলিট করতে পারবে না, সে অনলি রিড অনলি হবে ফাইলটি। সো দেখেন এখানে আমি রিড অনলি এবং রাইট রিড দুইটাই দিয়ে রেখেছি, যেন রিড করতে পারে এবং ওখান থেকে ডিলিট করতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ অপশান এখানে দেখেন দেওয়া আছে, ম্যাক্স সাকসেস ইউজেস। এটা কিন্তু অটোমেটিক নিয়েছে। আমি ওইখানে যখন সিলেক্ট করেছিলাম গ্রাফিক্যাল মোডে, এটা অটোমেটিক নিয়েছে। ম্যাক্স সাকসেস ইউজেস মানে সর্বোচ্চ একবার সাকসেস ইউজ করতে পারবে। ম্যাক্স ফেল ইউজেস মানে সর্বোচ্চ একবার ফেল করলে ওইটা আর কাজ করবে না। ম্যাক্স নাম্বার অফ সাইমultaneous ইউজেস, সাইমultaneously সে কতবার, মানে একই সময়ে একটা অ্যাকাউন্ট নিয়ে সে কতটা ব্রাউজার কাজ করতে পারবে। এখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, অনলি একটা ব্রাউজার কাজ করতে পারবে। এবং দেখেন বলছে যদি আমি ওখানে সিলেক্ট করতাম যে মাল্টিপল ব্রাউজার কাজ করতে পারবে এবং একই সময়ে অনেক সাকসেস ফেল অনেকগুলো হবে, তখন এইখানে ইন্টারভাল এই যে দেওয়া আছে যে কতক্ষণ পরে একটা ব্রাউজার এই রিসোর্সটাকে ইউজ করার কতক্ষণ পর আরেকটা ব্রাউজার ইউজ করতে পারবে। ডিটেলস এখানে দেওয়া আছে, আরও ডিটেলস এখানে এলাবোরেটলি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এনেবল ফর ইউজার, ভিজিবল টু ইউজার। আমি যদি চাই যে না আমার এই ভ্যারিয়েবলটা ইউজারের কাছে ভিজিবল হবে না, ইন্টারনালি থাকবে এখানে, তাহলে এই টিক তুলে দিলে এটি আর ভিজিবল হবে না। এনেবল টু ইউজার মানে হচ্ছে ইউজার এটাকে এডিট করে ইনপুটটা দিতে পারবে। এখানে অনেকগুলো টাইপ দেওয়া আছে, সিলেক্ট, র্যান্ডম, যেটি আমি এখানে দেখিয়েছি যে অপশানটি এইখান থেকে করা যায়। টাইপটা এখান থেকেও চেঞ্জ করা যায়, এই নিচ থেকেও চেঞ্জ করা যায়। সো এই বিষয়ে আর কথা না বাড়াই,
আস্তে আস্তে যখন পরবর্তী ভিডিওগুলোতে আসবেন বা পরবর্তী টিউটোরিয়ালগুলো যখন হবে, তখন দেখলে আপনাদের কনসেপ্টটি পুরোপুরি ক্লিয়ার হবে। সো যেহেতু একদম শুরুতে আছেন, আশা করি খুব বুঝতে একটু কষ্ট হলেও পরবর্তীগুলো ভিডিওগুলো দেখলে আপনাদের কনসেপ্টটি ক্লিয়ার হবে এবং আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন। সো তারপরে রিসোর্সটি আমি ক্লোজ করলাম। রিসোর্স ক্লোজ করার পরে আমি এই ইন্টারফেসে আসি। এটা হচ্ছে মেইন ইন্টারফেস। আমার রিসোর্সগুলো কিভাবে ইউজ করব, কন্ডিশনগুলো আমি কিভাবে দিব এবং কোন কন্ডিশনের পর কি কি ইউজ হবে, কিভাবে ইউজ হবে, সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। এখানে লজিক বলেন আর অপশন বলেন, এটা ওদের মেইন মেনু। সেখান থেকে এগুলো বিল্ট ইন দেওয়া আছে। এইখান থেকে রিসোর্স নিয়ে নিয়ে আমি কাজ করব। তারপরে রিসোর্সগুলো নিয়ে আমাকে এখানে স্ট্রাকচার সাজাতে হবে, যে আমার স্ট্রাকচার কি হবে, কিভাবে কাজ করবে, কোনটার পরে কোনটা কাজ করবে, সেই অপশনগুলো এখানে থাকবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই ইন্টারফেস যখনই আমরা কোনো কিছু শুরু করি সেটা মেইন ফাংশনের মধ্যে শুরু হয়। যদি কেউ সি প্রোগ্রামিংয়ে কাজ করে থাকেন তাহলে তাদের জন্য এটি আরও বেশি সহজতর হবে বুঝতে, যে আমরা যখন সি প্রোগ্রামিংয়ে কাজ করেছি তখন সি প্রোগ্রামিংটা শুরু হয় মেইন ফাংশন দিয়ে। মেইন ফাংশনের মধ্যে আমি যত কোড লিখবো সেটাই প্রথম এক্সিকিউট হবে, তারপরে বাকি ফাংশনগুলো কল হবে। মেইন ফাংশনের ভেতর থেকেও হতে পারে, বাহিরের থেকেও হতে পারে। সো এইখানে মেইন ফাংশনের মধ্যেই আমি যখন কোনো কিছু লিখবো মেইন ফাংশনে হবে। দেখেন প্রথমে এখানে আমি কি করেছি, লোড, এই ব্রাউজার বাটনে ক্লিক করে এখান থেকে লোড করেছি googlemail.google.com, মানে জিমেইলটি লোড হবে এই ইন্টারফেস ব্রাউজারে এখানে। তারপরে পার্স সিএসভি স্ট্রিং হচ্ছে যেখানে এইখানে ভ্যারিয়েবলটার নাম দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে সরাসরি এইখান থেকে ক্লিক করে না আনতে চান, যদি মনে করেন যে এখানে ভ্যারিয়েবলের নাম দেখে ডাইরেক্ট বসাবেন, তাহলে প্রথমে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, লাস্টে 2টা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, মাঝখানে ভ্যারিয়েবলের নামটি বসিয়ে দিবেন। সবসময় যে এখানে ক্লিক করে আনতে হবে এমন না। যারা নতুন তাদের জন্য হয়তো এই অপশনটি কাজে লাগবে, আর যারা একটু জানেন তাদের জন্য এই অপশন ভেতর থেকে যে আনার প্রয়োজন নেই। আপনি এখানে সেকেন্ড ব্র্যাকেট 2টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে হচ্ছে ভ্যারিয়েবল নেম লিখে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলেই আপনার ভ্যারিয়েবলটি অটোমেটিক পেয়ে যাবে। এক্ষেত্রে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, নামের বানান বা আপনি বানান এখানে একরকম লিখেছেন, এইখানে আর একরকম লিখেছেন। বানান যদি ভুল হয় বা একই না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। আর সিএসভি স্ট্রিং পার্স, সিএসভি মানে হচ্ছে কমা সেপারেটেড ভ্যালু। আমি যে ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এবং রিকভারি নিয়েছি সেটি কমা সেপারেটেড নাকি হচ্ছে আপনার যে ডেলিমিটার কি হবে, মানে কোন কিসের ভিত্তিতে সে ওই একটা লাইনকে ভাগ করবে, ইউজার নেম পাসওয়ার্ড কীভাবে ভাগ করবে। সে যদি কমা পায় তাহলে সে ভাগ করবে, সেমিকোলন পেলে করবে, এবং কোলন পেলেও সে ভাগ করে আলাদা করে দিবে। হ্যাঁ, আমি যদি চাই যে না আমি সেমিকোলন কোলন কোনো কিছুই রাখবো না, তাহলে এখান থেকে এই দুটো ডিলিট করে দিলাম, শুধু কমা দিয়ে রাখলাম। তার মানে ওই সেন্টেন্স একটা লাইনের মধ্যে যদি কোথাও সে কমা পায় সেখান থেকে সে আলাদা করে ফেলবে। আলাদা করে প্রথম পার্টটাকে, একদম প্রথম পার্টটাকে সে ইউজার নেমের মধ্যে নিয়ে আসবে এবং কমার পরে যে পার্টটি আছে এই ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবে। এরপরে যদি আরও কমা থাকে তাহলে সেগুলোকে সে বাদ দিয়ে দিবে। তো আপনি যদি চান যে না আরও 3টা আছে, রিকভারি মেইল আছে, তাহলে এখানে কমা দিয়ে এখানে রিকভারি রিসোর্সের নামও লিখে দিতে পারেন। আচ্ছা, তারপরে লোড করি। এখন আমি রান করব কিভাবে, এখানে এই যে প্লে বাটনে ক্লিক করলে সে শুরু থেকে শেষ পর্যন্ত রান করে চলে যাবে। আর যদি আমি শুধু এইখানে রান বাটনে ক্লিক করি, সে শুধুমাত্র ওই নেক্সট স্টেপে যে স্টপ করবে, মানে একটি করে স্টেপ রান করার জন্য। সো আমি একটি করে স্টেপ রান করব আর আপনাদেরকে দেখাবো। দেখেন এইখানে আমি লোড করলাম, লোড যখন কমপ্লিট হলো সে নেক্সট স্টেপে চলে আসলো। নেক্সট স্টেপে চলে আসার পরে এইখানে সে সিএসভি স্ট্রিংটাকে পার্স করলো। পার্স করে আমি এখন দেখবো যে ইউজার নেমটা কী এসেছে, পাসওয়ার্ডটা কী এসেছে। এখানে ক্লিক করলাম, ইউজার নেম দেখেন চলে এসেছে এখানে। আবার ক্লিক করলাম, দেখেন পাসওয়ার্ডটি এখানে চলে এসেছে। তারপরে আমি এখন এখানে করেছি টাইপ। কিভাবে করেছিলাম আবার একটু স্মরণ করে দিই। যেখানে আমি টাইপ করব সেখানে মাউস বাটন ক্লিক করার পরে এই যে টাইপ টেক্সট দিলে দেখেন অটোমেটিক্যালি পাথ তারপরে সব কিছু এখানে এসে ধরে নেয়। তো আমি টাইপ টেক্সট ক্লিক করলাম। এখানে দেখেন একদম হিউম্যান যেভাবে টাইপ করে একজন সেইভাবে টাইপ করছে। কারণ কি, কারণ আমি ওখানে টাইপিং স্পিড 100 রেখেছিলাম। খেয়াল করেন আমি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই যে এন্টারটা দিল কেন, কারণ এখানে আমি স্পেশাল কিতে ক্লিক করে এখানে এন্টারে ক্লিক করেছিলাম, তাই এখানে স্পেশাল কি এন্টার চলে আসছে। আর নিচে যদি আসি
অ্যাডিশনাল সেটিংসে যদি আমি এখানে 0 করে দিই তাহলে আর টাইপ করবে না, সে কপি পেস্টের মতো জাস্ট কপি পেস্ট করবে। দেখেন ইউজার নেম পেস্ট টেক্সট এখানে পেস্ট করার পরে পরবর্তী স্টেপ পাসওয়ার্ডে চলে এসেছে। এখন আমি আবার যদি ক্লিক করি, দেখেন পাসওয়ার্ডটি আমার দেওয়া ছিল জাস্ট টাইপিং স্পিড 0, কিন্তু আমি এখানে এন্টারে ক্লিক করি নাই, আমি এন্টার বাটন দিই নাই, এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করেছি। আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই স্টেপটা এভাবে রেখেছিলাম। আমি চাইলে এখানে ইনপুট দেওয়ার সাথে সাথে এন্টার ক্লিক প্রেস করতে পারতাম এইখান থেকে। আমি যদি এই পরে স্পেশাল সেটিংসে গিয়ে এন্টার দিই তাহলে সে এন্টার দিয়ে কাজ করবে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আর এন্টার রাখিনি। পরবর্তী স্টেপ ক্লিক অন এলিমেন্ট, দেখেন এখানে আমি ক্লিক করলাম, পরবর্তী স্টেপ চলে গেল। এখন দেখেন মেইলের ইনবক্সে ঢুকে গেছে। সো প্রথম টিউটোরিয়ালে আপনারা দেখেছিলেন যে আনএবল টু অ্যাক্সেস গুগল প্রোডাক্টস টাইপের কোনো একটা কথা এসেছিল, কারণ ওই মেইলটি ডিজেবল হয়ে গেছিল। সো এখন লগ ইন করার পর আমি কি করব, লগ ইন করার পরে আমি যদি চাই যে কাউকে মেসেজ পাঠাবো বা ইমেল পাঠাবো, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে মেসেজটি নিতে হবে। বা আমি যদি এরকম মেসেজ নেওয়ার সিস্টেমটা পরে দেখাই, আমি চাই যে কম্পোজ বাটনে ক্লিক করবে, কম্পোজ বাটনে ক্লিক করার পরে সে মেসেজ রাইট করবে, তারপরে নেক্সট স্টেপ যাবে। তাহলে আমি এইখানে এই স্টেপে ক্লিক করলাম, পরবর্তী স্টেপ হবে এইখান থেকে ক্লিক অন এলিমেন্ট, দেখেন চলে আসলো টুতে। মনে করেন যে আমি টুতে দিব, এখানে টাইপ করতে বলবো, ক্লিক করে বললাম টাইপ টেক্সট, আমি আমার মেইল অ্যাড্রেসটাই লিখি, যে আমি আমার মেইল অ্যাড্রেসটা লিখলাম এবং সে কপি পেস্ট করবে, দ্রুত করবে। দেখেন সে টাইপ করেছে, টাইপ করার পরে আমি যদি বলি যে এরপরে একটি এন্টার দিবে, তাহলে আমি এখানে লিখলাম টাইপ স্পেশাল কিস, এখানে গিয়ে আমি এন্টারে ক্লিক করলাম, এন্টার দিল। তারপরে বলি যে এই সাবজেক্ট এখানে ক্লিক করবে, ক্লিক করে অথবা সাবজেক্টে সরাসরি টাইপ করবে, তাহলে সাবজেক্টে ক্লিক করলাম, টাইপ টেক্সট হাই, আমি লিখলাম হাই হাউ আর ইউ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। ঠিক আছে, আমি সাবজেক্ট এখানে দিয়ে দিলাম। সাবজেক্ট এখানে নিল না ঠিক মতো, সাবজেক্টে ক্লিক করার পরে এখানে নিচ্ছে না, তাহলে যদি না নেয় সেক্ষেত্রে একটি কাজ করতে হবে, সাবজেক্টে ক্লিক করতে হবে আগে। তাহলে ক্লিক অন এলিমেন্ট বাটনে আমি এখানে নিয়ে গেলাম, দেখেন ক্লিক করলো। তারপরে আমি টাইপ টেক্সট করব, আমি এখানে টাইপ টেক্সট টাইপ করলাম হাউ আর ইউ, দেখেন এখানে সে হাউ আর ইউ ক্লিক করলো এবং লিখলো। তারপরে হচ্ছে আমি যদি চাই যে বডিতে মেসেজ দিব, তাহলে আমি এখানে আবার লিখলাম টাইপ টেক্সট নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, এটা হচ্ছে মেসেজ। এটাও আমি টাইপ করব, ঠিক আছে, এটা দিয়ে টাইপ করেই দেখাই। আমি এখানে 10 দিলাম, একটু দ্রুত টাইপ করবে, নাইস টু মিট ইউ। ওকে, মেসেজ লেখার পরে তাহলে এখন কি করবে, সেন্ড বাটনে ক্লিক করবে, সেন্ড করলে এটা সেন্ড হয়ে যাবে। তো আমি এখন কি করব, ক্লিক অন এলিমেন্ট, এখানে যে ক্লিক অন এলিমেন্টে দিয়ে ওকে করব। দেখেন মেসেজ সেন্ড হয়ে যাওয়ার কথা, মেসেজ সেন্ড হয়েছে কিনা আমরা দেখি। দেখেন এখানে চলে এসেছে রবিউল ইসলাম, হাই হাউ আর ইউ, আমার ইনবক্সে মেসেজটি চলে এসেছে।
তার মানে আমি যে টার্গেট নিয়েছিলাম যে আমি একটি জিমেইলে লগ ইন করবো এবং আমার ডিফাইন করা সাবজেক্ট এবং মেসেজটা টাইপ করবে। একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, এখানে এই যে মেসেজ হাই হাউ আর ইউ সাবজেক্ট এবং নাইস টু মিট ইউ, এটা স্ট্যাটিক। স্ট্যাটিক মিনস এটা আপনার বটের মধ্যে যেটা লিখে দিয়েছেন এইটাই বারবার মারতে থাকবে। সো আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি এই সাবজেক্ট এবং মেসেজ ডাইনামিক করতে চান, মানে আপনি একটা টেক্সট ফাইল দিবেন, টেক্সট ফাইল থেকে সে রিড করবে, রিড করে এখানে সাবজেক্ট মেসেজ ইচ্ছা মতো যেটা বলবেন সেটা দিবে, তারপরে সে সেন্ড করবে। সেটা করতে হলে আপনাকে একটি রিসোর্স ক্রিয়েট করতে হবে। সো রিসোর্স ক্রিয়েট করার আগে আমি বটটা আবার একটু রান করে আপনাদেরকে দেখাই। দেখেন আমি আবার পুনরায় রান করলাম, আমার কিন্তু খেয়াল করেন রবিউল ইসলাম 766 এই মেইল ইউজ করেছি এবং এটা সাকসেস হয়ে গেছে। এই মেইলটা কিন্তু আর সেকেন্ড টাইম আসবে না। আমি আবার রান করলাম, দেখেন আমি এখন টোটালি রান বাটনে ক্লিক করলাম। একবারে রান বাটনে ক্লিক করলে সে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিজে নিজে একদম শেষ পর্যন্ত যাবে। সরি, এখানে বারবার লগ ইন করার কারণে জিমেইল থেকে সিকিউরিটি ভেরিফিকেশান চেয়েছে। তো সেই ক্ষেত্রে অনেক সময় কি হয়, আমরা বাইপাস করার চেষ্টা করি। তো যেহেতু এখানে আমার বাইপাস করার প্রয়োজন, আমি ইন্টারাপ্ট করলাম। ইন্টারাপ্ট করলে বট এখন ওইখানে থেমে গেল। থেমে যাওয়ার পরে এখন আমাকে এই রোবটটা বাইপাস করতে হবে। রোবটটা বাইপাস করার দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে যে এখানে এই যে ওয়াইফাই চিহ্নিত যে আইকনটি আছে এখানে ক্লিক করার পরে ডাইরেক্ট কন্ট্রোল অথবা কম্পিউটারের কিবোর্ড থেকে যদি আপনি F2 প্রেস করেন তাহলে এর মধ্যে এখন আপনি মাউস দিয়ে কাজ করতে পারবেন। সো আই অ্যাম নট এ রোবট, এটি সিলেক্ট করে আমি এখন রোবটটি ভেরিফাই করে দিব যেন সে পরবর্তী স্টেপে যেতে পারে। ভেরিফাই করে দিলাম, দিয়ে এখন কিন্তু আমার মাউসের ডাইরেক্ট কন্ট্রোল এখানে আছে। আমি আবার ইনডাইরেক্ট কন্ট্রোলে চলে যাব, F1 প্রেস করে অথবা এখানে ক্লিক করে ইনডাইরেক্ট। তারপরে আমার এই স্টেপ পর্যন্ত এসে স্টপ ছিল। আমি আবার প্লে বাটনে ক্লিক করব। দেখেন পাসওয়ার্ড দিয়ে দিল। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এখানে এবার বলছে কনফার্ম ইউর রিকভারি মেইল। তাহলে এখন আমার রিকভারি মেইল কিন্তু আমার এতে দেওয়া ছিল। আমি ইন্টারাপ্ট করি আবার একটু খেয়াল করেন, আমার এইখানে মেইলের ভেতরে রিকভারি মেইল দেওয়া ছিল। এই যে রিকভারি মেইল কিন্তু দেওয়া ছিল। এটা কত নম্বর প্যারামিটার? প্রথম প্যারামিটারে হচ্ছে আপনার সিএসবি ফাইলের প্রথম, এটা হচ্ছে ইউজার নেম, পরবর্তীটা পাসওয়ার্ড এবং তৃতীয়টি হচ্ছে আপনার রিকভারি মেইল। তাহলে আমি রিকভারি মেইলটি অ্যাড করে নিই খুব সহজে। যেহেতু আমার তিনটা প্যারামিটার আছে, আমি এইখানে পাস করার সময় 3 নাম্বারটাকে বলবো রিকভারি নামে রাখলাম। দেখেন পাসওয়ার্ড টাইপ করার পরে এই যে অপশনটি আসলো, নেক্সট বাটনে ক্লিক করার পরে অপশনটি আসলো কনফার্ম ইউর রিকভারি মেইল। তো এটি আসবে কি আসবে না এটা তো আমার জানা নেই, বা আপনিও বলতে পারেন না কখন আসবে কি কখন আসবে না। তাহলে কি করতে হবে, যদি আসে তাহলে সে যেন কনফার্ম রিকভারি মেইলে ক্লিক করে এবং কনফার্ম রিকভারি মেইলটি ওখানে বসায় এবং নেক্সট স্টেপে সে যায়। তাহলে তার জন্য আমাকে কী করতে হবে, যদি কনফার্ম রিকভারি মেইল আসে, তাহলে যদি আসতে গেলে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে একটা কথা আছে, ইজ এলিমেন্ট এক্সিস্ট। যে ইজ এলিমেন্ট এক্সিস্ট আমি এখানে দিলাম রিকভারি, যে রিকভারির এই অপশান আছে কি না। যদি রিকভারি অপশান থাকে তাহলে সে এখানে ক্লিক করবে। তাহলে প্রথমে দেখলাম ইজ এলিমেন্ট এক্সিস্ট, তো এটা এক্সিস্ট করে কি করে না সেটা দেখার জন্য দেখেন আমি এটা ট্রু ফলস রিটার্ন করে। তো আমি এইটাকে প্রিন্ট করলাম। দেখেন এখানে বলছে ট্রু, হ্যাঁ এটা আছে, তার মানে হচ্ছে রিকভারি মেইল চাচ্ছে। তো রিকভারি মেইল চাইলে আমি এখন কি করব, তাহলে এখন কন্ডিশন দিব। এখানে কোথা থেকে দিব, স্ক্রিপ্ট লজিক থেকে আমি কন্ডিশন দিব। ক্লিক করলাম ইফ কন্ডিশন মানে হচ্ছে যদি ইজ এক্সিস্ট রিকভারি এক্সিস্ট করে তাহলে সে কি করবে। যদি এখানে প্রথমে চেক করলাম ইজ এলিমেন্ট এক্সিস্ট, হ্যাঁ ইয়েস, হ্যাঁ এক্সিস্ট করে। যদি এক্সিস্ট করে তাহলে কি করবে, সে কনফার্ম রিকভারি অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করলাম, ক্লিক অন এলিমেন্ট। ওকে, ক্লিক অন এলিমেন্ট দেওয়ার পরে
দেখেন এখানে বলছে এন্টার রিকভারি ইমেইল অ্যাড্রেস। আমি এখানে কি করব, ডাইরেক্ট টাইপ করব, টাইপ টেক্সট। আমার ভেরিয়েবলের নাম কি ছিল, আমি এইখান থেকে যাই, এইখান থেকে না সরি, ভেরিয়েবল তো ওটা হচ্ছে রিসোর্স ভেরিয়েবল, আর এটা হচ্ছে আমার ডিফাইন করা ভেরিয়েবল রিকভারি। দেখেন আমি রিকভারিটাও আপনি সরাসরি আমি এখানে এইভাবে বসাতে পারতাম, সেকেন্ড থার্ড ব্র্যাকেট দিয়ে বড় হাতের, খেয়াল রাখবেন এগুলো সবসময় বড় হাতের দিলে ভালো, ছোট হাতের দিলেও কাজ করে কিন্তু বড় হাতের দেওয়াই ভালো, কারণ কোম্পানি থেকে এভাবে রিকমেন্ড করে। রিকভারি সেটিংসে গিয়ে আমি এখানে স্পিড দিলাম 0, মানে দ্রুত করার জন্যে। তাহলে আমি এবার একটু এখানে দেখেন বলছে যে রিকভারি সে পাচ্ছে না, রিকভারি পায়নি কারণ আমি এটাকে পার্স করি নাই, পার্স করে নিলাম। এখন আমি এখানে রিকভারি পেস্ট করব। এখন সে রিকভারি পেয়েছে, পেস্ট করার পরে নেক্সট বাটনে ক্লিক করবে। এই নেক্সট বাটনের উপর মাউস পয়েন্টার এনে ক্লিক অন এলিমেন্ট, ওকে, দেখেন সে ভেতরে লগ ইন করলো। এখন আবার এখানে ফোন ভেরিফিকেশান চাচ্ছে, SMS ভেরিফিকেশান চাচ্ছে। সো এক্ষেত্রে SMS ভেরিফিকেশান চাইলে সেটাও সমাধান করা সম্ভব, কিন্তু যদি ভেতরে ফোন নাম্বার, মেইলের ফোন নাম্বার যেটা দেওয়া থাকে সেটা অ্যাক্সেস থাকার আসলে খুব একটা পসিবিলিটি থাকে না, সেই কারণে এটা আর ভেরিফিকেশান করা যাবে না। তো যদি এরকম আসে যে না হ্যাঁ আবার ফোন ভেরিফিকেশান চাচ্ছে, তাহলে আমরা কি করব, আমরা আবার একটা চেক দিব। এখানে এসে ইজ এক্সিস্ট এলিমেন্ট ফোন নাম্বার, যদি ফোন নাম্বার চায় তাহলে এই ফোন নাম্বার যদি চায় তাহলে সে বট সেটাকে ফেল করে দিবে, ফেল করে একটা মেসেজ দিবে আস্কিং ফর ফোন ভেরিফিকেশান দিয়ে সে বটটাকে ক্লোজ করে দিবে, ব্রাউজারটাকে ক্লোজ করে দিবে। এখানে একটা অপশন আছে দেখেন, ডোন্ট রিস্টার্ট থ্রেড, এইটা যদি দিই তাহলে ওই ব্রাউজার ক্লোজ হয়ে যাবে আর নতুন করে কোনো ব্রাউজার রান হবে না। আর যদি আমি এটাতে ক্লিক না করি তাহলে খেয়াল করেন এই বট অটোমেটিক্যালি এটাকে ক্লোজ করে দিবে, ক্লোজ করে দিয়ে নতুন করে আবার একটি এই মেইল অ্যাড্রেস নিয়ে সে নতুন করে ব্রাউজার ওপেন করবে। এইভাবে কতক্ষণ চলবে, খুব ইন্টারেস্টিং একটি বিষয় আপনাদেরকে এখন বলবো। টোটাল আমরা সবসময় দেখি যে কতগুলো থ্রেড নিয়ে কাজ করব, কতগুলো ব্রাউজার নিয়ে কাজ করতে চাই, একসাথে আমরা 50টা ব্রাউজার রান করব, 50টা মেইল লগ ইন করবো একসাথে, এটাই তো আসলে ব্রাউজার অটোমেশন স্টুডিওর সুবিধা। সো কতগুলো ব্রাউজার আমি একসাথে রান করব না করব সেটা নির্ভর করে, দেখেন কোথায়, এই যে দেখেন খুব সুন্দর করে এখানে দেওয়া আছে থ্রেড নাম্বার। আমি যদি এই 1-এর উপরে ক্লিক করি, বাই ডিফল্ট আমি এখানে 1 থাকে, আমি এখানে দিলাম 5টা দিলাম, ভালো কথা। তা কখনো কখনো তো আমার 2টা দরকার হতে পারে, কখনো কখনো একটা দরকার হতে পারে, মেশিনের ক্যাপাসিটির উপর নির্ভর করে 5টা 10টা 50টা এখন ডাইনামিক করতে হবে। তাহলে ডাইনামিক করার জন্য আমাকে কি করতে হবে, ক্রিয়েট রিসোর্সে ক্লিক করতে হবে। এখানে আমি ভেরিয়েবল ক্রিয়েট করলাম থ্রেডস নামে, থ্রেডস আমি এখানে দিলাম নাম্বার অফ থ্রেডস। তার মানে হচ্ছে আপনি ইনপুট থেকে বলে দিবেন কতগুলো থ্রেড আপনি একবারে রান করতে চান। নেক্সট বাটনে ক্লিক করলাম, ক্লিক করে এটা কি হবে, থ্রেড নাম্বার, এটা তো সবসময় নাম্বার হবে। তাই এখানে দেখেন দেওয়া আছে 1 2 3, আমি সিলেক্ট করলাম, এটা নাম্বার, ABC তো আর হবে না, আমি নাম্বার সিলেক্ট করলাম। করার পরে মিনিমাম ডিফল্ট আমি 1 দিয়ে রাখলাম, মিনিমাম ভ্যালু একটা দিতে হবে, ব্রাউজার একটা যদি রান না হয় তাহলে তো কাজ হবে না, ম্যাক্সিমাম এখানে 100 দেওয়া আছে, আমি রাখলাম, এভাবেই ফিনিশ করলাম। এখন যদি আমি এটাকে ওপরে এটাকে নিচে আনতে চাই তাহলে ক্লিক করে ওপরে এবং নিচে টেনে ছেড়ে দিলে নিচে চলে আসবে। দেখেন এটা ড্রাগ ড্রপ করলে এদিক ওদিক সরানো যায়। এখন আমি কি করব, এই 5-এর জায়গায় আমি এখানে খুব সুন্দরভাবে এখানে দেখেন ইন্টিজার দেওয়া আছে, ইন্টিজার আমি এক্সপ্রেশন লিখব, এক্সপ্রেশনে যাই আমি লিখব সেকেন্ড ব্র্যাকেট থ্রেডস, এভাবে দিলেও হয়, অথবা লোড ফ্রম ফাইল ইউজার ইনপুট ডাটাবেস এখানে ক্লিক করেও এখান থেকে আনা যায়। কিন্তু এখানে এখন পাচ্ছি না কেন, কারণ আমি রিসোর্সটা ক্রিয়েট করেছি এই ইন্টারফেস রান করার পরে। প্রথমে আগে রিসোর্স ক্রিয়েট করতে হয়,
তারপরে ইন্টারফেস রান করতে হয়, তা না হলে এখানে আসবে না। তো যেহেতু আমি জানি, এই জন্য আমি এখানে সরাসরি থ্রেডসটি এখানে লিখে দিলাম। এখন কিন্তু রান করলে এই থ্রেডস এখানে পাবে না, এটা যখন আমি রিস্টার্ট দিব তখন পাবে। তো দেখেন, খুব দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে কীভাবে থ্রেড আমার আটকে গেলে, কোথাও এসে যদি আমার আর নেক্সট স্টেপে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে আমি কিভাবে ফেল করব, সেটা হচ্ছে এই যে ফেল। আর মনে করেন আমার সমস্ত মেইল পাঠানো হয়ে গেছে, এটা হচ্ছে সেন্ড বাটনে ক্লিক করার অপশান। পাঠানোর পরে কী করবে, একটা সাকসেস মেসেজ দিব। তাহলে আমি এখানে লিখব সাকসেস সেন্ডিং ডান। তার মানে সে সেন্ড করার পরে সেন্ডিং ডান দিয়ে একটা সাকসেস মেসেজ দিয়ে আবার পুনরায় শুরু করবে। সাকসেস এবং ফেইল এই দুটা কোনোটাই যদি না পায়, তাহলে বট পুনরায় রান হবে না। বট ওই ব্রাউজারটি পুনরায় রান করতে হলে আপনাকে দুইটা স্টেটে নিয়ে যেতে হবে, আইদার ফেইল অর সাকসেস, আইদার সাকসেস অর ফেইল, মানে দুইটা স্ট্যাটাস যে কোনো একটাতে নিয়ে গেলে আপনার বট পরবর্তীতে আবার রান করবে। এখন নাম্বার অফ থ্রেডস, এটা আমি এখানে দিয়ে দিলাম ডাইনামিকভাবে। এখান থেকে আমি যতগুলো ইনপুট দিব ততগুলো এখানে আসবে। একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে বলেছি যে সাকসেস এবং ফেইল এই দুইটা স্ট্যাটাসের ওপর ভিত্তি করে আমার বট পুনরায় রান হবে কি হবে না, কিন্তু না, এখানে আরেকটি বিষয় আছে। রান টাইপে আপনাকে যে সিলেক্ট করে দিতে হবে রিপিট। ওয়ান টাইম দিলে সে একবারে রান করবে, আপনি যতই সাকসেস ফেইল মেসেজ দেন না কেন একবারে রান করে আর রান করবে না। আর এখানে যে রিপিট দিতে হবে, রিপিট দিলে যতক্ষণ পর্যন্ত আপনার মেইল আছে ততক্ষণ পর্যন্ত সে রিসোর্স ফাইল থেকে নিবে এবং সে রান করতেই থাকবে, বন্ধ আর হবে না। সারা দিন রাত 24 ঘন্টা বছর যেভাবেই থাকুক না কেন এভাবে রান করতে থাকবে যতক্ষণ পর্যন্ত রিসোর্স ফাইলে থাকবে। তো রিসোর্স একটা সময় শেষ হয়ে যাবে, কারণ আমি এখানে বলেছি যে একবার ইউজ করার পরে ডিলিট করে ফেলবে। আর যদি আপনি ওইখানে ডিলিট অপশন না দিতেন বা আমি না দিতাম, দেন তাহলে হচ্ছে ওইখানে কি হবে, সে ওই রিড করবে, একটা করে শেষ করবে, আবার আসবে, রিড করবে, আবার আসবে, এভাবে ঘুরতে থাকবে। আর যদি আমি বলি যে না, আমার এই বটটা 50 বার রান করবে, তাহলে কাস্টম দিলাম আমি এখান থেকে। কাস্টমে যে এখানে বলছে 10টা সাকসেস 10টা ফেল। তো সেক্ষেত্রে আমি এখানে আবার রিসোর্স ক্রিয়েট করতে পারি, ফেল টাইম, কতবার আপনি ফেল অ্যালাউ করবেন। এখানেও যে আমি ইন্টিজার দিলাম, যেহেতু নাম্বার, আমি এখানে দিলাম ফেল 10 বার সর্বোচ্চ, মিনিমাম ভ্যালু 1 বার, ম্যাক্সিমাম 100 বার দিলাম। তাহলে এখন দেখেন এই লাল চিহ্ন যেটা, এটা হচ্ছে ফেইল। আমি ফেইলে গেলাম এখান থেকে, যে আমি রিসোর্সটা অ্যাড করে দিব। দেখেন এইখানে আমি এখন এই যে কিবোর্ড থেকে টাইপ করছি কিন্তু উঠছে না, কারণ হচ্ছে ব্র্যাকেট জাতীয় কোনো জিনিস উঠবে না, যেহেতু এখানে ইন্টিজার সিলেক্ট করা আছে। এখানে 1 2 3 উঠবে। তাহলে আমাকে এখানে কন্ডিশন আনতে হলে এক্সপ্রেশনে ক্লিক করতে হবে। এক্সপ্রেশনে ক্লিক করে আমি এখানে গেলাম, এখান থেকে আমি এখন লিখব ফেল টাইম, তাহলে এতবার সে ফেল টাইম অ্যালাউ করবে। ঠিক একইভাবে আমি এখানে সাকসেস টাইম দেব, হাউ মেনি টাইম, কতক্ষণ আপনি সাকসেস অ্যালাউ করতে চান, কতগুলো সাকসেস সে নিবে। একইভাবে ইন্টিজার নাম্বার হবে, আমি ডিফল্ট দিলাম 10, মিনিমাম ভ্যালু 1, ম্যাক্সিমাম 100, নেক্সট ফিনিশ। তাহলে আমি এটাকে উপরে নিয়ে গেলাম, এখানে নিয়ে আসলাম। এখন আমি এটাকে সেভ দিলাম, দেওয়ার পরে সাকসেসের এইখানে এসে এক্সপ্রেশন ক্লিক করে আমি এখানে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব সাকসেস টাইম, ওকে করলাম। তাহলে দেখেন আমার সবগুলো জিনিস কিন্তু এখানে ডাইনামিক হলো, মেসেজ এবং সাবজেক্ট বাদ দিয়ে। থ্রেডস, নাম্বার অফ থ্রেডস কতগুলো রান করবে সেটি ইউজার থেকে ইনপুট নেবে এই ভ্যারিয়েবলের মাধ্যমে। রান টাইপ কী হবে, কাস্টমস মানে কতবার সে রান করবে, কতবার ফেল করবে, সেটি এখানে আমি বলে দিলাম সাকসেস টাইম, এবং এই পাশে ফেল টাইম, যতবার ফেল হলে তারপর আর যদি ফেল হয় আর বট রিস্টার্ট নেবে না বা নতুন করে ব্রাউজার রান হবে না, এবং এতবার সাকসেস হয়ে গেলে আর সে নতুন করে ব্রাউজার রান করবে না, ওখানেই সে শেষ করে দিবে। তো এবার আমি এটাকে সেভ করলাম,
সেভ করার পরে একটি খুব গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি জিনিস, যে আমি এটা সেভ করলাম, ঠিক আছে, আমি কাউকে যখন দিব বা সে রান করবে কিভাবে, দেখেন আমি এখানে স্টপ করলাম। স্টপ বাটনে ক্লিক করার পরে কম্পাইল আছে, কম্পাইলে যেয়ে আমার এইখানে স্ক্রিপ্টের নাম দেব জিমেইল লগ ইন। এখানে ভার্সন দিলাম 1, আমি নো প্রোটেকশন দিলাম। এখন আমি দেখাবো না প্রোটেকশন কীভাবে দিতে হয়, মানে কীভাবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এই বটটি প্রোটেক্ট করতে হয় যাতে অন্য কেউ এই বট ইউজ না করতে পারে, সেটি আমি এখন আর দেখাবো না। সেটি পরে যখন অ্যাডভান্স লেভেলে আসবে আমি তখন দেখাবো। এখানে লগ ইন দিলাম, দেওয়ার পরে আমি এখন কি করব, আমি ওকে বাটনে ক্লিক করব। এখানে দেখেন বলছে আপডেট লোকাল প্রজেক্ট অ্যান্ড ক্রিয়েট স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন। আমি স্ট্যান্ড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এই লোকেশানে অটোমেটিক্যালি ইএক্সজি ফাইল তৈরি হয়ে গেছে। আমি ফিনিশ করলাম। এখন যদি আমি এইখান থেকে রান করি, রান করলে দেখেন এখানে লেখা আসছে লঞ্চিং। এখানে 100% এটা লোড নিবে, 100% লোড নেওয়ার পরে তারপরে রান হবে। যেভাবে প্রফেশনাল বটগুলো রান করে বা রান হয় ঠিক সেই রকম ইন্টারফেস আসবে। তো এটি লোড হতে থাকুক। ইতিমধ্যে আমি আপনাদেরকে একটা জিনিস আবার এখানে দেখাই। আমি যদি আবার রেকর্ড মোডে যাই, আমার প্রথমে ছিল এখানে সিলেক্ট লগ ইন অ্যাড্রেস, এই যে টেক্সট ফাইল সিলেক্ট করার অপশান। এখন দেখেন 1 2 3 4 চারটি অপশান এখানে চলে আসছে। 1টি 2টি 3টি 4টি অপশান আসছে। এখানে আসার কারণ হচ্ছে আমি এই যে 4টি রিসোর্স এখানে ক্রিয়েট করেছি। তো এখানে বলছে নাম্বার অফ থ্রেডস, আমি যদি বলি নাম্বার অফ থ্রেডস হবে 2টি। তারপরে হাউ মেনি টাইমস ইউ ওয়ান্ট টু অ্যালাউ ফেইল, আমি বললাম যে আমি একবারের বেশি ফেল অ্যালাউ করব না। আবার তারপর বললাম হাউ মেনি সাকসেস ইউ ওয়ান্ট টু অ্যালাউ, তো আমি বললাম যে 10টি, ঠিক আছে। এবং এই আমার মেইল অ্যাড্রেস, দেখেন আমি ওকে করলাম। এটি হচ্ছে রেকর্ডিং মোডে আসলো। চাইলে আমি এখান থেকে সেমভাবে রান মোডে নিয়ে আসতে পারি, যেভাবে বটটি রান করি। আমরা যখন কাউকে ডিস্ট্রিবিউশন ফাইল দিই, এই যে ডিস্ট্রিবিউশন ফাইলটা যেভাবে হবে ঠিক এই রকমই আসবে যখন কাউকে ডিস্ট্রিবিউট করা হবে। তো আমি এইখান থেকে ওকে করলাম। দেখেন আমার 2টি ব্রাউজার রান হয়েছে, এখানে একসাথে 2টি ব্রাউজার রান হয়েছে পাশাপাশি, এবং 2টি ব্রাউজারে 2টি মেইল অ্যাকাউন্ট নিয়ে কাজ করছে। খেয়াল করে দেখেন, 2টিই ফোন ভেরিফিকেশান চাওয়ার কারণে এটি বন্ধ হয়ে গেছে, ফোন ভেরিফিকেশান চেয়েছে। এবং আমি অ্যালাউ করেছিলাম অনলি 1 টাইম ফেইল করলে আর রান করবে না, তাই কিন্তু আর রান করেনি। যদি এটি ফেইল না হয়ে সাকসেস হতো তাহলে আবার রান করতো। সো এটা দেখানোর উদ্দেশ্য ছিল রিসোর্সগুলো আবার ক্রিয়েট করতে হয় কীভাবে, আরও সুন্দর করে দেখানো, সাকসেস ফেইল সিস্টেম কিভাবে কাজ করে সেটি, থ্রেডগুলো কিভাবে আমি ডাইনামিক করতে পারি, এবং মেইলে লগ ইন করে কীভাবে মেইল সেন্ড করতে পারি। পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখাবো কিভাবে এই জিমেইলে লগ ইন করে আমি ইউজারের কাছ থেকে সাবজেক্ট এবং পাসওয়ার্ড সাবজেক্ট এবং মেসেজ নিব, এবং আমি ইচ্ছা মতো ডাইনামিক্যালি সেগুলোকে শাফল করে একের পর এক সেন্ড করবো। মানে একই টাইমে একই মেসেজ একজনের কাছে যাবে, মাল্টিপল মানুষের কাছে একই মেসেজ যাবে না। এবং ইন্ডিভিজুয়াল মেসেজ পাঠাবো, বিসিসিতে কীভাবে পাঠাতে হয়, আরও অনেক কিছু আছে। আমি পরবর্তীতে দেখাবো কীভাবে HTML অ্যাড করতে হয়, ব্রাউজার অ্যাডন্স অ্যাড করতে হয়, সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইকের অনুপ্রেরণায় আমার সামনে এগিয়ে যাওয়া। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।